জীবন কেড়ে নেওয়া হচ্ছে, তার মেধাতে চাকরি পাওয়ার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, শিক্ষার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, নিজের বাড়িতে থাকার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, কথা বলার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এবং আজকে যেটি হচ্ছে যে শুধুমাত্র ছাত্রলীগের কর্মী, এই কর্মী হওয়ার কারণেই কিন্তু, আওয়ামী লীগের কর্মী সমর্থক হওয়ার কারণে কিন্তু, শুধুমাত্র তার এই রাজনৈতিক পরিচয়ের কারণেই তার উপর কিন্তু রাষ্ট্রই এক ধরনের এই কিলিং গুলোর সঙ্গে, এই নির্যাতন নিষ্পেষণ গুলোর সঙ্গে সম্পৃক্ত। কিন্তু যারা এই সংগঠনের কর্মী সমর্থক, যারা এই রাজনীতির সাথেও নেই, পাতেও নেই, যারা অন্যায়ভাবে সম্পূর্ণ মিথ্যাচারের আওতায় যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, এটির সঙ্গে এর পেছনে দায়ী কে? সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দায়ী, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দায়ী, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের যেসব চেয়ারম্যান যারা দায়িত্ব পালন করেনি তারা দায়ী। ঠিক একইভাবে আপনি যদি বাগেরহাটের ঘটনা দেখেন, সেখানে জেলা ম্যাজিস্ট্রেট দায়ী রয়েছে, তারা তাকে জামিন দেয়নি। তারা সেখানে দায়ী রয়েছে, কারা কর্তৃপক্ষ দায়ী রয়েছে, এবং সরকার, যেখানে আজকেও দেখেন যে এই দখলদার সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে নির্লজ্জ ভাবে এই সাফাই গিয়েছে যে এই আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যে এই বিনা অভিযোগে তাদেরকে যে মাসের পর মাস কারাগারে রাখা হচ্ছে, জামিন পাচ্ছে না, প্যারোলে মুক্তি নেওয়ার সুযোগ পাচ্ছে না, সে ব্যাপারে কি হাস্যকর ভাবে তারা নিজেদের বক্তব্য উপস্থাপন করছে। প্রতিবাদ, প্রতিরোধ, লড়াই একমাত্র পথ। এবং প্রতিশোধের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না, কারণ প্রতিশোধ গ্রহণ করা এটা রাজনীতি তো দূরের কথা, এটা কোনো মানবিক গুণাবলী হতে পারে না। যে কারণে প্রতিবাদ, প্রতিরোধের মধ্য দিয়ে আমাদেরকে এগোতে হবে। এবং প্রতিরোধ একটা গ্রহণযোগ্য রাজনৈতিক পন্থা, এটা ন্যায়সঙ্গত পন্থা। যখন আমাদের আইনের আশ্রয় গ্রহণের কোনো সুযোগ থাকে না, যখন ন্যূনতম কোনো গণতান্ত্রিক স্পেস থাকে না, এবং যেই দখলদার সরকার রাষ্ট্র ব্যবস্থা সেটিকে এই অন্যায়, অবিচার, জুলুমকে বৈধতা দেয় একমাত্র কাজ মনে করে, তখন যদি আমরা পাল্টা প্রতিরোধ গড়ে না তুলি, তখন যদি আমরা দখলদার সরকারকে চ্যালেঞ্জ না করি, এবং একই সঙ্গে পাল্টা আঘাত যদি আমরা না করি সেই প্রতিরোধ অর্থে, রাজনৈতিক প্রতিরোধ অর্থে, তাহলে কিন্তু আমরা মনে করি যে আসলে এই অবস্থা থেকে পরিত্রাণ হবে না, এই অবস্থা থেকে মুক্তি মিলবে না। সাদ্দাম, এই প্রশ্নটাই আসলে করতে চাই। বাগেরহাটের জুয়েল হাসান সাদ্দামের ঘটনার পর যে গত 17 মাসে তো অনেক অনেক ভয়াবহ ঘটনার কথা শুনেছি। ছাত্রলীগ নেতার বাবা বলে বাবা চাচাকে একসাথে কুপিয়ে হত্যা করে ফেলা হয়েছে। এক মাকে, তিনি নামাজ পড়ছিলেন, তাকে পেছন থেকে পিটিয়ে হত্যা করে ফেলা হয়েছে। এগুলো তো সংবাদ শিরোনামে দেখেছি। আপনাদের কাছে হয়তো আরো অনেক খবর আছে। জুয়েল হাসান সাদ্দামের ঘটনাটি এই এত মাস পরে মনে হলো যে বাংলাদেশের মানুষের বিবেকে খুব নাড়া দিয়েছে। সকলে খুব লিখছেন যে তিনি অন্তত জানাজায় যোগ দিতে পারলেন না কেন। কিন্তু জানাজায় কিভাবে যোগ দেবেন? একরকম কি আসলে ছাত্রলীগ, আওয়ামী লীগ করলে হয় জেলে পুঁচে মরতে হবে, আর না হলে আপনাদের মতো নির্বাসিত জীবন কাটাতে হবে? প্রতিবাদ, প্রতিরোধ নাকি প্রতিশোধ, কোনটা সমাধান, কোনটা ভবিষ্যৎ বলে দেখছেন আপনারা? একটা হচ্ছে যে 18 মাস ধরেই এই বাংলাদেশে যা হচ্ছে পর থেকে নির্বিচারে রাজনৈতিক বিশ্বাসের কারণে, তার দৃষ্টিভঙ্গির কারণে, আওয়ামী লীগের কর্মী সমর্থক ছাত্রলীগের সঙ্গে সম্পর্কিত এটি থাকার কারণে কিন্তু অসংখ্য নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে, কারাগারে থাকতে হচ্ছে। এবং শুধুমাত্র এই পরিচয়ের কারণে প্রত্যেকটি নেতাকর্মী কিন্তু কোনো না কোনো ভাবে আক্রান্ত হয়েছে। একে তো ছাত্রলীগের কোন নেতাকর্মী, আওয়ামী লীগের নেতাকর্মী গোটা বাংলাদেশেই, আমাদের এই 18 কোটি মানুষের দেশে, আপনি ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, কেউ কিন্তু নিজের বাড়িতে নেই। কারো কিন্তু ব্যবসা বাণিজ্য, পারিবারিক যে সহায় সম্পত্তি, চাকরি যা ছিল সবই কিন্তু লুট করে নেওয়া হয়েছে, বাতিল করে দেওয়া হয়েছে। নেতাকর্মীরা সবাই কিন্তু আত্মগোপনেই থাকতে হচ্ছে। বাংলাদেশে অভ্যন্তরীণ ভাবে এখন কতজন উদ্বাস্তু আছে এটা কিন্তু আমরা কল্পনাও করতে পারছি না, যে আমাদের দেশের অভ্যন্তরে কতজন মানুষকে তার নিজের ঘর ছাড়া হয়ে আসছে, কোথায় থাকতে হয়েছে। আজকে আমরা অনেকেই নির্বাসনে আছি, কিন্তু বেশিরভাগ নেতাকর্মী তো হয় কারাগারে, না হলে আত্মগোপনে থাকতে হচ্ছে। এবং প্রত্যেকটা মুহূর্ত, এক হচ্ছে যে গ্রেপ্তারের আতঙ্ক, দ্বিতীয় হচ্ছে যে মৃত্যুর আতঙ্ক, মব, বিএনপি, জামায়াত, এনসিপির সহিংসতার শিকার, তাণ্ডবের শিকার হওয়া, তৃতীয় বিষয় হচ্ছে যে এই দখলদার সরকার রাষ্ট্রযন্ত্রটাকেই তারা রাষ্ট্রযন্ত্রটা নিয়োজিত হচ্ছে এই কিলিং মিশনে। এই দেশে যা হচ্ছে, একটা হচ্ছে যে সিরিয়াল কিলিং, অব্যাহত ভাবে এই সিরিয়াল কিলিং এর ঘটনাগুলো ঘটছে। এবং এটা সম্পূর্ণ ভাবে, আজকে আমরা বলি যে রাষ্ট্র, আমাদের অনেক সময় মনে হয় যে একটা বিমূর্ত ধারণা, রাষ্ট্র, সব সরকার, এগুলো বিমূর্ত বিষয়। কিন্তু আমরা এই প্রেক্ষাপট যদি দেখি 5 আগস্ট পরবর্তী প্রত্যেকটি ক্ষেত্রে, এখানে সরকার এটার পরিকল্পনা, এটা বাস্তবায়ন করা, এটার সঙ্গে বিভিন্নভাবে প্রণোদনা দেয়া, এবং রাষ্ট্রযন্ত্রকে এই ধরনের ঘটনাগুলোকে আরো উৎসাহিত করা,
ন্যূনতম কোনো ধরনের মানবাধিকার থাকবে না এটা নিশ্চিত করা, কোনো ধরনের বিচার পাবে না এটা নিশ্চিত করা প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু করেছে। এবং আপনি যদি দেখেন যে এই দখলদার সরকারের অবৈধ প্রধান উপদেষ্টা তার বক্তব্য যদি আপনি দেখেন যে বাংলাদেশে কি ঘটেছে, আপনি দেখুন যে তিনি বক্তব্য দিয়ে তিনি যখন একটি অনুষ্ঠানে কথা বলেছেন, তিনি বলছেন যে যারা তার সঙ্গে দেখা করছে তারা কি করছে, গ্রামে গ্রামে গিয়ে তার গ্রামে কেন আওয়ামী লীগের নেতাকর্মীরা থাকতে পারছে, কেন কিভাবে থাকতে পারছে, সেই জবাব কিন্তু খোঁজার জন্য এই দখলদার সরকারের অবৈধ প্রধান উপদেষ্টা সে বলেছে। এবং শুধু তাই না, এখানকার স্বরাষ্ট্র উপদেষ্টা তার প্রেস সচিব কি ধরনের বক্তৃতা বিবৃতি দিয়েছে, এবং রাজনৈতিক দল আজকে অনেক সময় রাজনৈতিক দলগুলো বিএনপি, জামায়াত, এনসিপি এই রাজনৈতিক দলগুলো আজকে দেখুন যে তারা রাজনৈতিক দল হিসেবে দাবি করে, কিন্তু তারাও প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু তারা এই আওয়ামী লীগ নিধনে তারা সরাসরি বক্তৃতা দিয়েছে, বিবৃতি দিয়েছে, কর্মসূচি পর্যন্ত ঘোষণা করা হয়েছে যে ছাত্রলীগ নিধন কর্মসূচি, এই ধরনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে রীতিমতো ঘোষণা করে, এবং তাদের উপর আক্রমণ চালিয়েছে, ঘোষণা দিয়ে ঘর বাড়ি জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া, হত্যাকাণ্ড ঘটেছে। এবং কোথায় নিরাপদ আপনি বলেন, আমাদের কারাগারে কয়েক শত নেতাকর্মী কারাগারের অভ্যন্তরীণ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এবং কোন ধরনের এটি কোন তদন্ত করা থেকে শুরু করে কোনো কিছুই রাষ্ট্র সেখানে নিজেই যখন হত্যাকারী তখন আসলে তদন্তের কোনো অবকাশ থাকে না। এবং সর্বশেষ দুটো ঘটনা আমাদের আজকে বিশেষ করে মানুষের হৃদয় আবেগ আপ্লুত করেছে। আমাদের বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম, এবং তিনি আমাদের এই 11 মাস ধরে কারাবন্দী অবস্থায় আছেন। এবং আপনি দেখুন যে এটা একটা ক্লাস উদাহরণ যে গোটা রাষ্ট্রটা কিভাবে চলছে। তার বিরুদ্ধে যে মামলা, যে ঘটনায় তাকে অভিযুক্ত করা হয়েছে, যে ঘটনায় তাকে অভিযুক্ত করে 11 মাস ধরে সে কারাগারে আছে, যে ঘটনায় তাকে অভিযুক্ত করে সেই ঘটনার সময় সে ভারতের চিকিৎসার জন্য এই পুরো সময়টুকু সে ভারতের চিকিৎসার জন্য ছিল। পরে দেশে গিয়েছে, মিছিলে অংশগ্রহণ করেছে, কিন্তু এই যে সময় সে দেশেই ছিল সেই সময়ের একটা ঘটনায় তাকে কিন্তু এই 11 মাসের অধিক সময় ধরে কারাগারের অভ্যন্তরে রাখা হয়েছে। এবং কোন ধরনের আমরা আমাদের ছাত্রলীগের নেতাকর্মীদের আমাদের নিজস্ব সোর্স থেকে জানি যে জেলের অভ্যন্তরেও অমানুষিক নিপীড়ন, নির্যাতন শিকার হয়েছে, এবং একটা পর্যায়ে বাগেরহাট কারাগার থেকে যশোর কারাগারে প্রেরণ করা হয়েছে। এবং জামিনের ধরনের বৈধ নিয়ম কানুন সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কিন্তু এই দখলদার সরকার সেটি নিশ্চিত করেনি। এবং গতকালকে শেষ মুহূর্তেও যখন প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয় সেটি কিন্তু গ্রহণ করা হয়নি। এবং আমরা আজকে দেখুন যে একটা হচ্ছে যে মামলা করেছে, মামলা করার ছিল না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে সে তো অভিযুক্ত, সে তো আর অপরাধী নয়, রাষ্ট্র কর্তৃক চিহ্নিত ভাবেও সে অপরাধী নয়, অতএব বৈধভাবে আইনগত সমস্ত অধিকার তার রয়েছে, সেই অধিকারটিকেও কিন্তু তার কাছে দেওয়া হয়নি। এবং কি মর্মন্তুদ ভাবে তার স্ত্রী, তার সন্তানকে এই যে রাষ্ট্রের যে নিপীড়ন নির্যাতনের একটা পার্শ্ব প্রতিক্রিয়াই তো এটা, যে ঘটনাটি ঘটেছে এটা রাষ্ট্রের নিপীড়ন নির্যাতনের একটা ফলাফল। এবং এই ঘটনাটি মর্ম স্পর্শ করেছে। এবং এই আজকে দেখুন যে বাংলাদেশের গ্রামগুলো, আমাদের শহরগুলো, আমাদের প্রত্যেকটি বাড়িতেই আপনি কম বেশি এই ধরনের ঘটনা আছে। এটি হয়তো মানুষের আবেদন করেছে ছোট্ট একটা বাচ্চার মৃত্যু। আপনারা কি করবেন, মানে এই প্রশ্নটাও কিন্তু কাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে যে আওয়ামী লীগের, ছাত্রলীগের নেতারা কি করবেন, মানে এই ছাত্রলীগ আওয়ামী লীগের নেতা কর্মীরা কি জেলেই পচে মরবেন? মানে আপনি বলছেন জেলেও তারা ভয়াবহ নির্যাতনের শিকার হচ্ছেন। এমনকি এই জুয়েল হাসান সাদ্দাম, তার নামে যে মামলা, সে সময় ভারতে ছিলেন, তবু তার নামে মামলা হয়েছে, এবং তিনি মানে আসলে তো জামিন পাবেন না, কখনো বের হতে পারবেন না। তো আপনারা কি করবেন, মানে আপনাদের পরিকল্পনাটা সামনে কি? একটি হচ্ছে যে এই জেলের অভ্যন্তরে আমি শুধুমাত্র এই মুহূর্তেও কিন্তু আমাদের কয়েক লক্ষাধিক নেতাকর্মী আমাদের কারাগারে আছে, এবং একটা পর্যায়ে বাংলাদেশে প্রায় 5 লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী কিন্তু একই সঙ্গে কারাগারের অভ্যন্তরে থাকা হয়েছে। এবং এই বেশিরভাগই কিন্তু আপনি দেখবেন যে 17, 18 মাস, 12 মাস, 14 মাস ধরে তারা কারাগারে আছে। এবং এই যে 4 জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী, এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের প্রত্যেকটি বাংলাদেশের সকল কারাগারে, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে শুরু করে গোটা দেশের সমস্ত কারাগারগুলোতে ছাত্রলীগ নেতাকর্মীদের ওই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে সেলে রাখা হয়েছে, দেওয়া হয়নি, কিংবা নানাভাবে নির্যাতন নিষ্পেষণ করা হয়েছে এই জেলের অভ্যন্তরে। এবং এই জানুয়ারিতেও অনেকগুলো হত্যাকাণ্ডের শিকার হয়েছে কারাগারে অন্তরীণ থাকা অবস্থায়। আমরা বাংলাদেশ ছাত্রলীগ, আমরা আজকে আমাদের নেতাকর্মীরা যে পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে, এটা বাংলাদেশ
এবং আমরা অবশ্যই আমরা একটা গণতান্ত্রিক সংগ্রামের মধ্যে আছি, লড়াইয়ের মধ্যে আছি, এবং আমরা বিশ্বাস করি যে আমরা যেহেতু একটা নৈতিক গণতান্ত্রিক সংগ্রামে আছি, আমরা এই সংগ্রামকে বিজয়ী করার মধ্য দিয়ে আসলে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে তৈরি করতে চাই। এবং আমরা চাই যে একটা ন্যায় বিচার ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, মানবাধিকার ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, গণতন্ত্র ফিরে আসবে, এবং সেটির মাধ্যমে আমাদের ছাত্রলীগের নেতা কর্মীদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগটা একটা দলের জন্য নয়, এই আত্মত্যাগ তো একটা সুন্দর সমাজের জন্য, এই আত্মত্যাগ তো মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। এবং একই সঙ্গে আমরা কিন্তু এটি সুস্পষ্ট ভাবে আমরা সুস্পষ্ট করে বলে দিতে চাই যে আমাদের নেতা কর্মীরা কিংবা এই 5ই আগস্টের পর থেকে বিশেষ করে বাংলাদেশের নাগরিক বৃন্দ যে পরিমাণ এই হত্যা, নির্মম নির্যাতন, নিষ্পেষণের শিকার হয়েছে, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, প্রত্যেকটি ঘটনাকে বিচারিক প্রক্রিয়ার আওতায় আসতেই হবে। এবং এই ঘটনাগুলোর সঙ্গে আনুপাতিক হারে যার যতটুকু দায় আছে সেই অনুযায়ী প্রত্যেককে দায়িত্ব গ্রহণ করতে হবে। এবং আমরা এই ঘটনাগুলোর সঙ্গে যারা দায়ী আছে, যে বা যারা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে যেভাবে এটি নির্দেশনা দিয়েছে, বাস্তবায়ন করেছে, উস্কানি দিয়েছে, সহযোগিতা করেছে, কিংবা আইনানুগ দায়িত্ব পালন করেনি, যে অধিকার রক্ষা করার কথা ছিল সেই অধিকার রক্ষার দায়িত্বে যারা নিয়োজিত ছিল, যারা সেই দায়িত্বগুলো পালন করেনি, সবাইকেই বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসতে হবে। এবং এটাই আমাদের ওয়াদা, এটাই আমাদের শপথ যে বাংলাদেশ নেতা কর্মীরা যেভাবে এই জুলুম নির্যাতনের শিকার হয়েছে, প্রত্যেকটি ন্যায়ানুগ বিচারিক প্রক্রিয়া আমরা বাংলাদেশে নিশ্চিত করবই করবো। এবং একই সঙ্গে শুধু তাই না, একটি হচ্ছে বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করা, আইনি শাসনের প্রক্রিয়াটি অবাধিত রাখা, এবং একই সঙ্গে আমাদের এই এক হচ্ছে যে রাজনৈতিক বিশ্বাসের কারণে, নাগরিক অধিকার প্রয়োগের কারণে যারাই আজকে কোন ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, রাষ্ট্রের কাছ থেকেও ভবিষ্যতে ক্ষতিপূরণ আদায় করা হবে। এবং বিশেষ করে আপনি দেখুন যে বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা আমরা যে তথ্যগুলো সবসময় নিয়ে আসছি, 5 লক্ষর অধিক শিক্ষার্থী যাদের শিক্ষা কার্যক্রমের বাইরে রয়েছে, 15,000 অধিক শিক্ষার্থীর সার্টিফিকেট বাতিল করা হয়েছে। তো এই যে ঘটনাগুলো ঘটেছে, এখানে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, কারাগারে জামিন পাচ্ছে না, এই যে জীবন থেকে একজন শিক্ষার্থী জীবনের সব ভালো সময়টুকু থেকে বঞ্চিত হচ্ছে, তার লেখাপড়া কেড়ে নেওয়া হচ্ছে, এটির সঙ্গে যারা সম্পৃক্ত আছে, আপনি দেখুন যে ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 400 জন 500 জন শিক্ষার্থীকে বহিষ্কারের আওতায় নিয়ে এসেছে। ধরে নেওয়া যেত যে আমি একটি সংগঠনের সভাপতি বাংলাদেশ ছাত্রলীগের, আমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, সেটিও আমরা অনেক সময় আমরা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা আমরা মেনে নিই। কিন্তু যারা এই সংগঠনের কর্মী সমর্থক, যারা এই রাজনীতির সাথেও নেই, পাতেও নেই, যারা অন্যায় ভাবে সম্পূর্ণ মিথ্যাচারের আওতায় যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, এটির সঙ্গে কি এর পেছনে দায়ী কে? সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দায়ী, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দায়ী, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের যেসব চেয়ারম্যান যারা দায়িত্ব পালন করেনি তারা দায়ী। ঠিক একইভাবে আপনি যদি বাগেরহাটের ঘটনা দেখেন, সেখানে জেলা ম্যাজিস্ট্রেট দায়ী রয়েছে, তারা তাকে জামিন দেয়নি, তারা সেখানে দায়ী রয়েছে, কারা কর্তৃপক্ষ দায়ী রয়েছে, এবং সরকার, যেখানে আজকেও দেখেন যে এই দখলদার সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে নির্লজ্জ ভাবে এই সাফাই গিয়েছে যে এই আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা কর্মীদের বিরুদ্ধে যে এই বিনা অভিযোগে তাদেরকে যে মাসের পর মাস কারাগারে রাখা হচ্ছে, জামিন পাচ্ছে না, প্যারোলে মুক্তি নেওয়ার সুযোগ পাচ্ছে না, সে ব্যাপারে কি হাস্যকর ভাবে তারা নিজেদের বক্তব্য উপস্থাপন করছে। এবং আমরা দেখি যে প্যারোলের মুক্তির ঘটনা যদি দেখি যে মৃত্যুদণ্ডের দণ্ডপ্রাপ্ত আসামি, যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত আসামি, তারাও কিন্তু প্যারোলে মুক্তি দিয়ে তার স্বজনের সঙ্গে থাকার সুযোগ পেয়েছে। বাংলাদেশে অহরহ এই ধরনের ঘটনাগুলো ঘটেছে। এবং আজকে মাসের পর মাস আমাদের নেতাকর্মীরা যেভাবে কারাগারে আছে এবং কোন ধরনের জামিন পাওয়ার সুযোগ, কোন ধরনের আইনের আশ্রয় পাওয়ার সুযোগ, কারাগারের অভ্যন্তরে কোন ধরনের যে ধরনের বৈধ সুযোগ সুবিধা তার অধিকার রয়েছে, সবকিছু থেকে যেভাবে বঞ্চিত করা হচ্ছে, চাকরি থেকে বঞ্চিত করা হচ্ছে, ছাত্রলীগের কর্মী মেধার ভিত্তিতে চাকরি হচ্ছে, বিসিএস এ ফার্স্ট হচ্ছে, তার চাকরি বাতিল করে দেওয়া হচ্ছে। প্রশাসনে এমনকি আপনার প্রশিক্ষণ শেষ, আপনি দেখবেন যে 47তম বিসিএস এ তারা তাদের প্রশিক্ষণ শেষ করেছে, সেই প্রশিক্ষণ শেষ হওয়ার পরে হুট করে জানিয়ে দেওয়া হলো যে 3 জন যারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পর্ক কিংবা সমর্থক কিংবা শুভানুধ্যায়ী, তাদেরকে কিন্তু চাকরি বাতিল করে দেওয়া হচ্ছে। তার মানে এটার কিন্তু নানা ধরনের এই যে অত্যাচার নির্যাতনের নানা মাত্রা রয়েছে, নানাভাবে এদের নাগরিক অধিকারের লঙ্ঘন ঘটনা ঘটছে, জীবন কেড়ে নেওয়া হচ্ছে, তার মেধাতে চাকরি পাওয়ার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, শিক্ষার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, নিজের বাড়িতে থাকার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, কথা বলার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এবং আজকে যেটি হচ্ছে যে শুধুমাত্র ছাত্রলীগের কর্মী, এই কর্মী হওয়ার কারণেই কিন্তু, আওয়ামী লীগের কর্মী সমর্থক হওয়ার কারণে কিন্তু, শুধুমাত্র তার এই রাজনৈতিক পরিচয়ের কারণেই তার উপর কিন্তু রাষ্ট্রই এক ধরনের এই কিলিং গুলোর সঙ্গে, এই নির্যাতন নিষ্পেষণ গুলোর সঙ্গে সম্পৃক্ত
থাকছে। এটি কিন্তু আমাদের আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবাধিকার লঙ্ঘনের যেসব সংজ্ঞা রয়েছে, এমনকি গণহত্যার যে সংজ্ঞা রয়েছে তার অনেকগুলো শর্ত কিন্তু এই বাস্তবতাগুলো পূরণ করে। সাদ্দাম, এই যে জুয়েল হাসান সাদ্দামের এই মর্মন্তুদ ঘটনার পর থেকে আমার একটা জিনিস মনে হচ্ছিল, আপনি জেলের ভেতরে তাদের উপর নানা রকম নির্যাতন হচ্ছে সেটা বলছিলেন, তার যদি আপনার কাছে কি ধরনের নির্যাতন হচ্ছে সেটা যদি বিস্তারিত করতে চান। আমি আরেকটা জিনিস জানতে চাইছিলাম যে ছাত্রলীগ আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক যাদেরকে বিভিন্ন মামলায় আটকে রাখা হয়েছে, তারা কি আইনজীবীদের নিয়োগ দিতে পারছেন, যথাযথ আইনি সুবিধা পাচ্ছেন? এবং এই যে 22 বছর বয়সী একজন স্ত্রী 9 মাসের এক শিশু সন্তান নিয়ে এই অনিশ্চিত জীবনের ভার সইতে না পেরে আত্মহত্যা করলেন, নিয়মিতভাবে কি আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে কারাবন্দীদের? আপনারা কি খবর পান? অবিশ্বাস্য, আমাদের কারাগারগুলোর অভ্যন্তরে যা ঘটছে এটা আসলে এটা এক ধরনের টর্চার সেলে পরিণত হয়েছে। এটা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটানোর একটা নিরাপদ জায়গা পরিণত হয়েছে এই কারাগারগুলো। বললেন যে আইনের আশ্রয় লাভের সুযোগের কথা, নিজের পছন্দ মতো আইনজীবী নিয়োগ দেওয়ার কথা, কারোরই সেই সুযোগ নেই, কারোরই সেই ধরনের কোনো সুযোগ বাস্তবতা নেই। আপনি অবাক হবেন, আমাদের কিন্তু আমাদের ছাত্রলীগের নেতা কর্মীরা অনেকেই ইচ্ছে, এবং শুধু তাই নয়, যারা আমাদের একেবারে সমর্থক পর্যায়ে যারা মাসের পর মাস তারা কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে যাদেরকে থাকতে হচ্ছে, তো 4টি মামলায় 5টি মামলায় জামিন পাচ্ছে, আবার নতুন করে মামলা দেওয়া হচ্ছে, জেল গেট থেকে আবার নতুন করে তাদেরকে ধরা হচ্ছে, আবার তাদেরকে কারাগারের অভ্যন্তরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। অনেক সময় তাদেরকে আদালতে নিয়ে আসা হয় না, কারাগারের অভ্যন্তরেই রেখে দেয়। কোনো ধরনের নিয়ম কানুনের কোনো ধরনের বালাই নেই, কোনো ধরনের প্রক্রিয়া কোথাও কিন্তু অবলম্বন করা হয় না। এবং কারাগারের অভ্যন্তরে তাদেরকে কি অবস্থার মধ্য দিয়ে থাকতে হয়, খাবার না দেয়া, একটি রুমের মধ্যে 5 জনের হয়তো সংস্থানের সুযোগ করে দেয়, সেখানে 40 জনের ব্যবস্থা সেখানে থাকতে হচ্ছে। যেখানে হয়তো 10 জনের থাকার সুযোগ হচ্ছে সেখানে 100 জনের থাকার সুযোগ হচ্ছে। এবং আপনি অবাক হবেন, কারাগারে পত্রিকা পাওয়া, বই পড়তে যাওয়া সম্পূর্ণ কিন্তু বন্ধ আছে। আমরা যখন ছাত্রলীগের নেতা কর্মীদের সঙ্গে যখন আমরা কথা বলি যে তারা কারাগারে গিয়ে তারা আপিল করবে, অন্তত সেখানে সময়টুকু যেন সেভাবে অতিবাহিত করতে পারেন, ইচ্ছে করে এই জেল কর্তৃপক্ষ সমস্ত ধরনের বই, সমস্ত ধরনের পত্রিকা যেটি তার অধিকার রয়েছে সেই সুযোগগুলো থেকে তাদেরকে বন্ধ করে দেয়, সম্পূর্ণভাবে বন্দী করে দেওয়া হচ্ছে। এবং অনেক সময় দেখা যায় যে কারাগারের অভ্যন্তরে আমাদের ছোট ছোট সেলগুলোতে তাদেরকে দিনের বেলা দিনের পর দিন তাদেরকে ভেতরেই কিন্তু থাকতে হয়। এই খবরগুলো কিন্তু বাইরে আসে, আমাদের নির্মম নির্যাতন নিষ্পেষণের মধ্য দিয়ে আমাদের নেতা কর্মীদের থাকতে হচ্ছে। এবং সেখানে থেকে অনেক সময় শারীরিক নির্যাতনের, নিগ্রহের ঘটনাও কিন্তু ঘটছে। এবং এটি শুধুমাত্র জেলে নয়, একেবারে যারা এই বিভিন্ন জেলা রয়েছেন তাদের সরাসরি পৃষ্ঠপোষকতায় কিন্তু জেলের অভ্যন্তরে শারীরিক নির্যাতন, নিগ্রহের ঘটনা ঘটছে। আরেকটি হচ্ছে স্বজনের সঙ্গে সাক্ষাৎ। আপনি অবাক হবেন যে আমরা আমাদের এই নেতাকর্মীদের জেল বিধি অনুযায়ী, আমাদের বিদ্যমান আইন অনুযায়ী যে ধরনের আসামিদের যে ধরনের সুযোগ সুবিধা থাকার কথা রয়েছে, আজকে স্বজনদের সঙ্গে ন্যূনতম দেখা করার সুযোগ যেটি থাকার কথা, কোন ক্ষেত্রেই সেটি কিন্তু গ্রহণ করা হয় না। আমাদের যখন একজন অসহায় মা এই 400-500 কিলো তারা যাত্রা করে যখন ঢাকায়, কিংবা আজকে ঢাকায় পরের দিন দেখা যাচ্ছে যে আর কারাগারে পাঠিয়ে দিচ্ছে, সেখানে যখন স্বজন, একজন পিতা, একজন বয়স্ক বাবা, একজন মা যখন দেখা করতে আসে, দেখা করার সুযোগটুকু কিন্তু দেওয়া হয় না। ইচ্ছে মতো কোনো ধরনের নিয়ম কানুন অনুসরণ না করে বলে দেওয়া হয় যে দেখা করার কোনো সুযোগ নেই। প্রত্যেকটি ঘটনায় এটি আজকে কিন্তু এটি আলাদা কোনো ঘটনা নয়। বাংলাদেশ ছাত্রলীগের কর্মী, আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক যারাই আছে তাদেরকেই অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হচ্ছে। শুধু তাই নয়, কারাগারে তারা আমাদের নেতা কর্মীদের উপর নির্মম নির্যাতন নিষ্পেষণ করছে, আবার একই সঙ্গে তার পরিবার, তার যে পরিবার তার বাড়িতে থাকতে, সেই পরিবারকে প্রত্যেকদিন হুমকি ধামকি, সেখান থেকে টাকা আদায় করা, সেখান থেকে ব্যবসা বাণিজ্য লুটপাট করা, সেখানে দিনে রাতে বিরাতে সেখানে ঘর বাড়িতে আগুন দেওয়া থেকে শুরু করে নানা ধরনের হুমকি ধামকির মধ্যে দিয়ে থাকতে হচ্ছে। তার মানে নির্যাতনের শিকার কিন্তু সে কারাগারে হচ্ছে না, একই সঙ্গে তার পরিবারটি, যেখানে হয়তো একজন মা একা রয়েছে কিংবা একজন ছোট ছোট ভাই বোন নিয়ে একটা পরিবার রয়েছে, সেখানেও কিন্তু সে কারাগারে রয়েছে, তার ছোট ভাই বোনকে হয়তো স্কুলে যেতে দেওয়া হচ্ছে না, হয়তো কলেজে যেতে দেওয়া হচ্ছে না, হয়তো তার বাবাকে স্কুলে যেতে দেওয়া হচ্ছে না, চাকরি ব্যবসা বাণিজ্য যা হচ্ছে হয়তো সব বাতিল করে দেওয়া হচ্ছে। এই অবস্থার মধ্য দিয়ে কিন্তু আমাদের নেতা কর্মীদেরকে যেতে হচ্ছে। বা আপনি দেখুন আরো কয়েকটা, আজকে তো বাগেরহাটের ঘটনা সামনে রেখে এটি আসলো, আপনি দেখুন যে লক্ষ্মীপুরের ঘটনা যদি আপনি দেখেন যে ফসলে রাব্বি একজন কিন্তু কিশোর, খুব কত তার বয়স, এই সামান্য একজন দুরন্ত কিশোর, সে
আমাদের জেলা ছাত্রলীগের কর্মী, একটা ইউনিয়ন ছাত্রলীগের সামান্য ইউনিয়ন ছাত্রলীগের সদস্য, আপনি কল্পনা করুন যে 7 দিন ধরে তাকে পাওয়া যাচ্ছে না। এবং এই সময়ের মধ্যে আমাদের বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্র নির্বাহী সংসদের যারা নেতৃত্বে ছিলেন এবং তারা নেতৃত্বে আছেন, তারা কিন্তু বিভিন্ন জায়গায় যোগাযোগ করার চেষ্টা করেছে প্রশাসনের সঙ্গে, এই পুলিশের সঙ্গে যোগাযোগ, কোথাও কোনো ধরনের সহযোগিতা করা যায়নি। আর গতকালকে আপনি দেখবেন যে 7 দিন পরে তার ট্যাঙ্কের ভিতরে তার কিন্তু এই যে অর্ধ গলা লাশ, পচা লাশ কিন্তু তাদেরকে উদ্ধার করা হচ্ছে ফসলের গ্রামে। আপনি যদি দেখেন যে ভোলায় আরিফ সদর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি, এই বছরের অধিক সময় ধরে বাড়ির বাইরে রয়েছে। বাড়ির মধ্যে তার বৃদ্ধ বাবা, একজন অবসরপ্রাপ্ত স্কুল মাস্টার বশির আহমেদ, তার বাবা এবং তার মায়ের সঙ্গে দীর্ঘদিন ধরে সাক্ষাৎ হয়নি। শুধুমাত্র তার বাবা মায়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আপনি জানেন যে তাকে যেতে হয়েছে, এবং সেই অবস্থার মধ্য দিয়ে ভোরবেলা আমাদের তার বাবা যখন নামাজ পড়ার জন্য ভোরবেলা বের হয়েছে, সেই অবস্থার মধ্যে তার বাইরে কিন্তু তার সন্তানের লাশ দেখতে হয়েছে। আমাদের পঞ্চগড়ে অমিত, আমাদের ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, সেও এই প্রতিকূল পরিস্থিতির কারণে আত্মগোপনে থাকতে হয়েছে। তার মা এবং তার বাবা তার গ্রামের বাড়িতে ছিল, সেই অবস্থায় 10 লাখ টাকা চাঁদার জন্য তার প্রতি পরিবার বিপদ জুলুম চালানো হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, এবং পরিশেষে নামাজরত অবস্থায় তার মাকে কিন্তু হত্যা করা হয়েছে। আপনি যদি দেখেন যে চাঁপাইনবাবগঞ্জে শুধুমাত্র জয় বাংলা লিখেছে, এই জয় বাংলা লেখার অপরাধে মাসুদ এবং রায়হানকে কিভাবে হত্যাযজ্ঞের শিকার হয়েছে এই ফ্যাসিস্ট দখলদার শোষণের সময়। এবং এই ধরনের অসংখ্য ঘটনা কিন্তু আজকে বাংলাদেশে প্রত্যেক মুহূর্তেই আমাদের এই বাংলাদেশে ঘটে চলেছে। আমাদের রাজশাহীতে আপনি দেখবেন যে আব্দুল্লাহ আল মাসুদ, ছাত্রলীগের সাবেক নেতা, তারও সন্তান রয়েছে, তাকে ডিসপেন্সারিতে তখন ফার্মেসিতে গেছে ওষুধ নেওয়ার জন্য, মুহূর্তে পানির জন্য আত্মচিৎকার করেছে, তাকেও কিন্তু সেখানে হত্যাযজ্ঞের শিকার হয়েছে। আমাদের তোফাজ্জল, যেটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে, আপনি দেখুন যে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে তাকে এক ধরনের নাটকীয় কায়দায় এক ধরনের তামাশা করে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে মব করে সহিংসতা করে তাকে হত্যাযজ্ঞের শিকার করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীমকে কিভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, সেটি হচ্ছে সাবেক ছাত্রলীগের সাবেক কর্মী, সাবেক নেতা, তাকে এই হত্যাযজ্ঞের শিকার হতেছে। গোটা বাংলাদেশে আমাদের অসংখ্য নেতাকর্মী এই পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। এবং আজকে আমি বিশেষ করে মনে করিয়ে দিতে চাই যে আমাদের যখন এই হত্যাযজ্ঞ কিন্তু শুধুমাত্র 5ই আগস্টের পরের বাস্তবতা সেটি না, আমাদের এই 16 জুলাই 2024 এই জুলাই আগস্টের হত্যাযজ্ঞ শুরু হয়, যাকে কেন্দ্র করে সেটি হচ্ছে আমাদের ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী সবুজ আলী। 16 তারিখে দিনে দুপুরে পিটিয়ে হত্যা করা হয় এবং শেষ পর্যন্ত দায়ভার দেওয়া হয় আওয়ামী লীগ। এবং আমি নিজে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি, এই একই মামলায় ট্রাইব্যুনালে আমার বিরুদ্ধে মামলা চলছে বাংলাদেশ ছাত্রলীগের কর্মী সবুজ আলীকে হত্যাযজ্ঞের বিরুদ্ধে। তো এই হচ্ছে আমাদের বাংলাদেশের অভ্যন্তরে আজকে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। এবং এই হত্যা, নির্যাতন, নিষ্পেষণের বাইরে আপনি যদি চিন্তা করেন শিক্ষার অধিকারের লঙ্ঘনের ঘটনা, আজকে হয়তো আমরা যখন বলি যে 5 লক্ষ শিক্ষার্থী শিক্ষা কার্যক্রমের বাইরে 15,000 শিক্ষার্থীর সার্টিফিকেট বাতিল করা হয়েছে, আজকে দেখুন আপনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে যারা লেখাপড়া করে, স্বাভাবিকভাবেই প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানই অসাধারণ, কিন্তু বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অবশ্যই আমাদের যারা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যারা সবচেয়ে মেধা দক্ষতার পরিচয় দেয়, সেখানে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে তারা লেখাপড়া করে। আমাদের মফস্বল থেকে সবচেয়ে ভালো মেধাবী দক্ষ শিক্ষার্থীরা সেখানে গিয়ে সুযোগ পায় একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে। সেই বুয়েটে 60-এর অধিক শিক্ষার্থীকে নানা ধরনের শাস্তির আওতায় নিচে, ফার্স্ট ইয়ারের ছাত্র, সেকেন্ড ইয়ারের ছাত্র, কোন ধরনের, এবং তার বাবা হয়তো একজন স্কুল মাস্টার, একজন হয়তো ব্যবসায়ী, একজন হয়তো সামান্য চাকুরে, কেউ হয়তো কৃষক, তার সন্তান বুয়েটে লেখাপড়া করে, এই গর্ব নিয়ে একটা স্বপ্ন ছিল, তার পরিবার নিয়ে তার নিজস্ব স্বপ্ন ছিল। আজকে তার 1 বছর বুয়েটে মাত্র 1 বছর লেখাপড়া করতে পেরেছে, 1 বছর 1.5 বছরের মাথায় তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। কারো কিন্তু শিক্ষা জীবন নেই এখানে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যখন এই এতজন শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, সাময়িক মেয়াদ, স্থায়ী মেয়াদে বিভিন্ন ধরনের শাস্তি প্রদান করা হয়, এটি হচ্ছে গোটা। তার মানে আপনি দেখুন যে আমাদের অন্যান্য বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজগুলোতে যারা সুযোগ পেয়েছে, এমনকি লেখাপড়া শেষ করেছে, সার্টিফিকেট, ইন্টার্নশিপ করছে, কিছুদিন পরে হয়তো ডাক্তার হয়ে থাকবে, তারও আপনি হুট করে সে জানছেন তার ছাত্রত্বটা নাই। তো এই হচ্ছে যে আজকে আমাদের মানবাধিকার লঙ্ঘনের পরিস্থিতি। ডিগ্রি করে ফেলেছেন, কয়েক বছর আগে ডিগ্রি শেষ হয়েছে, তাদের শিক্ষার সার্টিফিকেটও বাতিল হয়েছে। কিন্তু সাদ্দাম করবেন কি?
মানে যেখান থেকে শুরু করেছিলাম, মানে আপনি রাজনীতি যেহেতু করেন, এটা তো বুঝতে পারছেন যে আইনে এর কোনো সমাধান হবে না। মানে আদালতে তো নিশ্চয়ই ন্যায় বিচারের মাধ্যমে জুয়েল হাসান সাদ্দাম একদিন বেরিয়ে আসবেন, কিংবা এই যে যে ডাক্তার, ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছাত্ররা বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত শত ছাত্র থেকে শুরু করে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়, এই যে হাজার হাজার ছাত্রছাত্রীর ছাত্রত্ব বাতিল হলো, ডিগ্রি বাতিল হলো, এগুলো তো এমনি এমনি ফেরত পাওয়া যাবে না, জেল থেকেও বের হওয়া যাবে না। মানে তার মানে কি রাজনৈতিক বিজয় অর্জন করতে হবে, রাজপথে অর্জন করতে হবে? মানে প্রতিবাদ, প্রতিরোধ না প্রতিশোধ? মানে কোন পথে হাঁটলে জুয়েল হাসান সাদ্দামরা মুক্তি পাবেন? আমরা মনে করি যে প্রতিবাদ, প্রতিরোধ, লড়াই একমাত্র পথ, এবং প্রতিশোধের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। কারণ প্রতিশোধ গ্রহণ করা, এটা রাজনীতি তো দূরের কথা, এটা কোনো মানবিক গুণাবলী হতে পারে না। যে কারণে প্রতিবাদ, প্রতিরোধের মধ্য দিয়ে আমাদেরকে এগোতে হবে, এবং প্রতিরোধ একটা গ্রহণযোগ্য রাজনৈতিক পন্থা, এটা ন্যায়সঙ্গত পন্থা। যখন আমাদের আইনের আশ্রয় গ্রহণের কোনো সুযোগ থাকে না, যখন ন্যূনতম কোনো গণতান্ত্রিক স্পেস থাকে না, এবং যেই দখলদার সরকার, রাষ্ট্র ব্যবস্থা সেটিকে এই অন্যায়, অবিচার, জুলুমকে বৈধতা দেয় একমাত্র কাজ মনে করে, তখন যদি আমরা পাল্টা প্রতিরোধ গড়ে না তুলি, তখন যদি আমরা দখলদার সরকারকে চ্যালেঞ্জ না করি, এবং একই সঙ্গে পাল্টা আঘাত যদি আমরা না করি সেই প্রতিরোধ অর্থে, রাজনৈতিক প্রতিরোধ অর্থে, তাহলে কিন্তু আমরা মনে করি যে আসলে এই অবস্থা থেকে পরিত্রাণ হবে না, এই অবস্থা থেকে মুক্তি মিলবে না। এবং আজকে ছাত্রলীগের নেতাকর্মীরা সংখ্যায় হয়তো অধিকারে নির্যাতনের শিকার হচ্ছে, কিন্তু আপনি আজকে যে মর্মন্তুদ ঘটনাগুলোর ব্যাখ্যা দেওয়া হয়েছে, আপনি দেখবেন যে যারা রাজনীতি করে না তারাও কিন্তু একই ঘটনাগুলোর শিকার হচ্ছে। আপনি যদি দেখেন যে দীপুচন্দ্র দাসের ঘটনা যদি আপনি দেখেন, আপনি যদি বাংলাদেশের প্রান্তে প্রান্তে, মফস্বলে, গ্রামেগঞ্জের ঘটনাগুলো যদি তাকান, প্রত্যেক পরিবারই কিন্তু রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না। হয়তো এমনও হতে পারে যে ছাত্রলীগ, আওয়ামী লীগের রাজনৈতিক ধারার বাইরে গিয়ে তারা রাজনীতি করে, দেখবেন যে সেখানেও কিন্তু সে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে, মানবাধিকার লঙ্ঘনের ঘটনার অহরহ বাস্তবতার কারণে, কিংবা যে যেখানে যেমন ইচ্ছে তেমন ব্যবস্থা গ্রহণ করছে, এবং এক ধরনের উগ্রবাদী ধর্মান্ধ রাষ্ট্রীয় ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, সবাই কিন্তু কোনো না কোনো ঘটনার শিকার হচ্ছে। হত্যা, জুলুম, ডাকাতি, চাঁদাবাজির শিকার কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি পরিবারকেই হতে হচ্ছে। বাংলাদেশের আমাদের নারীরা আজকে যে নির্যাতনের ঘটনা ঘটা হচ্ছে, প্রত্যেক মুহূর্তেই 24 ঘন্টা থাকা অবস্থাতেই এই প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু তাকে কোনো না কোনো ধরনের লিঙ্গীয় নির্যাতন, নিষ্পেষণ, শ্লীলতাহানি, কোনো ধরনের স্লেজিং এর শিকার হতে হচ্ছে, কিংবা তার স্পেসটি কমিয়ে দেওয়া হচ্ছে। পরিবারগুলোর আর্থিক যে জায়গাটি রয়েছে সেটির উপরে আঘাত হচ্ছে। এক ধরনের আজকে জুলুমের রাজত্ব বাংলাদেশে প্রতিষ্ঠিত, একটা মবরাজ গোটা বাংলাদেশেই হয়েছে। তো এটি যদি আমরা প্রতিরোধ না করতে পারি, তাহলে শুধুমাত্র ছাত্রলীগ আক্রান্ত থাকবে সেটি কিন্তু না, আমাদের সোশ্যাল ফ্যাব্রিক যেভাবে ভেঙে পড়েছে সেটি কিন্তু আমরা প্রতিরোধ করতে পারবো না। যে কারণে আমরা বাংলাদেশ ছাত্রলীগ বিশ্বাস করি যে আমরা যতদিন না জনগণের বৈধ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করতে পারছি, যতক্ষণ না একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারছি, যতক্ষণ মানুষের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আসলে এই সমস্যার সমাধান আসলে স্থায়ীভাবে হবে না। কারণ এই সমস্যাগুলোর সমাধান যদি আমরা করতে পারি, তাহলেই কিন্তু আপনি একটা আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠিত করতে পারবেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে পারবেন, মানুষের অধিকারের সুরক্ষা দিতে পারবেন। যে কারণে আমরা মনে করি যে রাজনৈতিকভাবে এই আন্দোলন সংগ্রামে বিজয়ী হওয়া ছাড়া বাংলাদেশের সাধারণ মানুষ প্রত্যেক মুহূর্তে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা হয়ে গেছে যেখানে মানুষ মাত্রই ভিকটিম হবে, যেখানে মানুষ মাত্রই হত্যাকাণ্ডের শিকার হবে, যেখানে মানুষ মাত্রই দমন পীড়ন, জুলুমের শিকার হবে। যে কারণে আমরা বিশ্বাস করি যে সেই লড়াইটা আমাদের লড়তে হবে, সেই লড়াইয়ে আমাদের জিততে হবে, সবাই মিলে লড়তে হবে, এই লড়াইয়ে জিততে হবে। বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা আসলে আমরা সেই লড়াইয়ে রয়েছি, সেই লড়াইটা আমরা লড়তে চাই, এবং এই লড়াইয়ের আমরা লড়বো, এই লড়াইয়ের শেষ আমরা দেখবো, এবং আমরা বিজয় ছিনিয়ে আনবো। বৈধভাবে নির্বাচিত সরকার এলে পরিস্থিতির উন্নয়ন হবে বলছেন, তাহলে 12ই ফেব্রুয়ারির পরে আপনারা একটা আশা করছেন যে পরিস্থিতির একটা বদল হতে পারে? না, এটি তো বৈধ কোনো নির্বাচনের দিকে তো বাংলাদেশ যাত্রা করেনি। যেটি হচ্ছে এটি একতরফা একটা ইলেকশন, একটা প্রহসনের ইলেকশন। বলা যায় যে জানুয়ারিতে সিলেকশন, ফেব্রুয়ারিতে ইলেকশন, এটা পূর্ব নির্ধারিত ফলাফলের একটা ইলেকশন। এবং এটা আপনি দেখুন যে এটা আরেকভাবে যদি আপনি চিন্তা করেন, বিএনপি এনসিপির একটা যৌথ কাউন্সিল বলা যায়, যে বিএনপি জামায়াত এনসিপির সমর্থকদের মধ্যে কারা নেতৃত্ব প্রদান করবে। এটা বাংলাদেশের কোনো বৈধ কর্তৃপক্ষ বলার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। কারণ সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে মানুষের ভোটের অধিকার, যাকে ইচ্ছে ভোট দিবে, যার বিপক্ষে ইচ্ছে ভোট দিবে, সেটি যখন আমরা সুনিশ্চিত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত কোনো কর্তৃপক্ষই বাংলাদেশে আসলে বৈধ কর্তৃপক্ষ নয়। এবং
এটি করতেই হবে। আরেকটি হচ্ছে যে বর্তমান নির্বাচনের দিকে যেটি যাচ্ছে, এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে ভঙ্গুর অবস্থার মধ্য দিয়ে আছে এবং বিএনপি জামায়াত ইতিমধ্যে ভোট কেন্দ্র দখলের যে তারা ঘোষণা দিয়েছে এবং একই সঙ্গে ভোটের ব্যাপারে মানুষের যে অনাগ্রহ আমরা দেখতে পাচ্ছি। আজকে দেখুন যে বিভিন্ন জায়গায় তারা যখন যাচ্ছে, এটা রীতিমতো একটা দলের নেতা কর্মীদের একটা গেট টুগেদার ছাড়া সাধারণ মানুষের কিন্তু কোনো সংযোগ নেই।